হ্যালো স্টুডেন্ট, আজ আমরা জেনপাস ইউজি 2022-এর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্রগুলো পড়ব। এবছর প্রশ্নের প্যাটার্নে কিছুটা চেঞ্জ হয়েছে। এবছরের বায়োলজি প্রশ্ন শুরু হয়েছে 41 নাম্বার প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন, পিসিআরে ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকটির উৎস কী? উত্তর থার্মাস অ্যাকুয়াটিকাস, অপশন বি থার্মাস অ্যাকুয়াটিকাস। থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়াটা দেখতে এইরকম। ব্যাকটেরিয়াটি উষ্ণ প্রশ্নবন অর্থাৎ হট স্প্রিংয়ের এলাকায় হট স্প্রিং জাতীয় বাস্তুতন্ত্রে বাস করে, যার জন্য এর মধ্যে প্রায় থার্মাস অ্যাকুয়াটিকাস যে হ্যাবিটেটে বাস করে তার উষ্ণতা থাকে প্রায় 100 ডিগ্রির কাছাকাছি, যার জন্য থার্মাস অ্যাকুয়াটিকাসের যে উৎসেচকটি পাওয়া যায় সেই উৎসেচকটি তাপমাত্রা সহনশীল হয়। এবং পিসিআর এর পুরো নাম হলো পলিমারেজ চেন রিয়াকশান। এই পলিমারেজ চেন রিয়াকশান একটি বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট ডিএনএর একটি নির্দিষ্ট সেগমেন্ট বা খণ্ড থেকে তার একই রকম সজ্জা বিশিষ্ট অসংখ্য খণ্ডক তৈরি করা যায়। পরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, যার অতিরিক্ত ঘনত্বে জলাশয়ে ইউট্রোফিকেশন ঘটে তার উত্তর হওয়া উচিত নাইট্রোজেন এবং ফসফরাস। এখানে প্রত্যেকটা প্রশ্নে যেহেতু জৈব কার্বন দেওয়া আছে সেহেতু এটাকে আমাদের মেনে চলতে হবে। তো জৈব কার্বন থাকার কথা নয়। ইউট্রিফিকেশন কাকে বলে? কোনো জলাশয়ে যদি ফসফরাস এবং নাইট্রোজেন এই দুটো প্রাথমিক মৌল, ম্যাক্রোমৌল অর্থাৎ অতিমাত্রিক মৌলের উপস্থিতির কারণে জলাশয়ে অবস্থিত ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ আণুবীক্ষণিক উদ্ভিদ এবং শৈবালের বংশবৃদ্ধির হার অত্যন্ত বেড়ে যায়, যার ফলে এখানে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের হার বেড়ে যায় এবং সালোক সংশ্লেষের হার বাড়লে সেখানে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন, এবং কার্বন ডাই অক্সাইডে উপস্থিত কার্বনটা কিন্তু ইনঅর্গানিক কার্বন অর্থাৎ অজৈব কার্বন। সুতরাং জৈব কার্বন অপশনটা দেওয়া ঠিক হয়নি এখানে। আমরা জানি যে উদ্ভিদের পুষ্টির জন্য যে তিনটি প্রাথমিক মৌল প্রয়োজন, ম্যাক্রোমৌল প্রয়োজন, সেটা হচ্ছে এনপিকে, পটাশিয়াম, ফসফরাস এবং নাইট্রোজেন। 43 নম্বর প্রশ্ন, কোন উৎসেচকটি ইউক্যারিওটিক কোষে ওকাজাকি খণ্ডক সংশ্লেষ করে? উত্তর অপশন বি পলিমারেজ ডেল্টা, ডিএনএ পলিমারেজ ডেল্টা। ডিএনএ পলিমারেজ ডেল্টা শুধুমাত্র ওকাজাকি খণ্ডকই নয়, এটি লিডিং স্ট্র্যান্ডটাকেও সিনথেসিস করতে সাহায্য করে, এবং ডিএনএ পলিমারেজ আলফার কাজ হলো ডিএনএ সিনথেসিসকে শুরু করা। পলিমারেজ ডেল্টা এটি কিন্তু দুটি স্ট্র্যান্ডেই কাজে লাগে। 44 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থাটি বন্য উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে? উত্তর অপশন সি TRAFFIC অর্থাৎ ট্রাফিক কোনো সংরক্ষিত অঞ্চল থেকে বন্য পশু বা পাখিদের শিকার প্রতিহত করে, নিয়ন্ত্রণ করে। নিম্নলিখিত পদ্ধতিগুলির কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদের উদ্ভাবনে ব্যবহৃত হয়? 45 নম্বর প্রশ্ন, উত্তর অপশন এ ইলেকট্রোপোরেশন। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয় কিভাবে? কোনো একটা উদ্ভিদের কোনো একটা কোষের মধ্যে বাইরে থেকে আমাদের আকাঙ্ক্ষিত যে ডিএনএ সেটিকে উক্ত কোষের ক্রোমোজোমের মধ্যে ইনসার্ট করানো হয় অর্থাৎ ঢুকিয়ে দেওয়া হয়, এবং এখান থেকে যে উদ্ভিদটি তৈরি হয়, এই কোষ থেকে যে উদ্ভিদটি তৈরি হয় সেটিকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। এবং এই ট্রান্সজেনিক উদ্ভিদের মধ্যে যে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডক, সেই কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে অনেকভাবে প্রবেশ করানো হয়, তার মধ্যে এটি হচ্ছে মাইক্রো ইনজেকশন। এই পদ্ধতিকে বলা হয় ইলেকট্রোপোরেশন। 46 নম্বর প্রশ্ন, মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা বেশি হয়? উত্তর ও হরাইজেন অর্থাৎ অর্গানিক লেয়ার। মাটিকে ওপর থেকে নিচের দিকে অর্থাৎ উল্লম্বভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে কতগুলো স্তর দেখতে পাবো এতে। স্তরগুলির প্রথম স্তর হচ্ছে ও স্তর বা অর্গানিক স্তর। এই স্তরেই জৈব অণুজীবের আধিক্য দেখা যায় বেশি। 47 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত কোনগুলি সমাপ্তি কোডন? উত্তর অপশন বি ইউএএ, ইউএজি এবং ইউজিএ। এই প্রত্যেকটি সমাপ্তিকরণের নিজস্ব নাম আছে। এটি ওপাল। ইউএজি কে বলা হয় অ্যাম্বার এবং ইউএএ কে বলা হয় ওকার। ওকার। এটা একটা নিমোনিক্স, এভাবে তোমরা মনে রাখতে পারো। 48 নম্বর প্রশ্ন, কোন এরা মাছেদের যুগকে প্রতিনিধিত্ব করে? উত্তর অপশন সি প্যালিওজয়িক এরা। প্যালিওজয়িক এরা মাছেদের যুগের প্রতিনিধিত্ব করে এবং পৃথিবীর সর্বমোট সময়কালকে যে কটি ভাগে ভাগ করা হয়, প্রথম ছিল আর্কিয়ান, প্রোটেরোজয়িক, প্যালিওজয়িক, মেসোজয়িক এবং বর্তমান হচ্ছে সিনোজয়িক। প্যালিওজয়িকের মধ্যে ডেভোনিয়ান পিরিয়ডে মাছেদের আধিক্য সবচেয়ে বেশি ছিল। 49 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়? এটি জেনপাসের প্রশ্নকর্তাদের খুব একটা পছন্দের প্রশ্ন। এটি প্রায় প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে। উত্তর হবে অপশন অপশন এ বি কোষ। 50 নম্বর প্রশ্ন, যে ডিএনএ সিকোয়েন্সটি জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করে তাকে বলা হয়? অপশন সি ট্রান্সপোজন। ট্রান্সপোজন বা একে জাম্পিং জিনও বলা হয়। জিনোমের মধ্যে কোনো একটা ডিএনএ নির্দিষ্ট ডিএনএ খণ্ডক, যেটি একটি সম্পূর্ণ জিন, সেটি এখান থেকে অপসারিত হয় এবং খুলে গিয়ে সেটি অন্য একটা নতুন ডিএনএর মধ্যে প্রবেশ করে। এই ঘটনাকে বলা হয়, এটি হলো এই জিনটিকে বলা হয়, এই উক্ত জিনটিকে বলা হয় ট্রান্সপোজন বা জাম্পিং জিন। 51 নম্বর প্রশ্ন, হাইড্রোসিরির কোন দশায় টাইফা এবং স্যাজিটেরিয়া পাওয়া যায়? উদ্ভিদ কলোনির জন্ম নেওয়ার ঘটনাকে বলা হয় সাকসেশন এবং এই উদ্ভিদের যে পর্যায়ক্রম, উদ্ভিদের সম্প্রদায়গুলো ক্রমশ পরিবর্তিত হতে হতে তারা শেষ পর্যন্ত যে কমিউনিটি বা সম্প্রদায়টি গঠন করে তাকে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। ঠিক তেমনিভাবে জলের বাস্তুতন্ত্রে যে সাকসেশন দেখা যায় তার মধ্যে যে মধ্যবর্তী পর্যায়, সেই একটি পর্যায় হলো রিড সরজল দশা, জলবদ্ধতা দশা। এই দশায় টাইফা এবং স্যাজিটেরিয়া উদ্ভিদগুলো পাওয়া যায়। এটি টাইফা, এটি হলো স্যাজিটেরিয়া। এরা বসবাস করে এরকম কোনোই জল অবধি 2-3 ইঞ্চি জল উপস্থিত আছে এমন জলাময় ভূমিতে এদের দেখা যায়। 52 নম্বর প্রশ্ন, যার উপরে ভিত্তি করে ক্রোমোজোম ম্যাপিং হয়ে থাকে সেটি হলো অপশান বি ক্রসিং ওভারের সংখ্যা এবং স্থান। এটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মর্গান। কোনো একটা ক্রোমোজোমে দুটি জিন বা দুই বা তার বেশি জিন, তার অবস্থানটা কোথায় সেটা নির্ণয় করা হয় তাদের মধ্যে কত শতাংশ রিকম্বিনেশন হচ্ছে তার উপরে। এ এবং বি যদি দুটি জিন, আমরা এখানে বডি কালার নেওয়া হয়েছে বি এবং ভিজি অর্থাৎ উইং সাইজ, এই দুটোর মধ্যে রিকম্বিনেশন পার্সেন্টেজ হচ্ছে 17%। তাহলে এদের মধ্যে দূরত্ব হবে 17 সেন্টিমর্গান বা ইউনিট বলা হয় এটাকে, 17 একক দূরে অবস্থিত। 53 নম্বর প্রশ্ন, প্রোটিন সংশ্লেষণে কোনটি অপরিহার্য উপাদান নয়? প্রোটিন সংশ্লেষণে অক্সিজেন অপরিহার্য নয়। রাইবোজোম, অ্যামাইনো অ্যাসিড এবং এমআরএনএ অবশ্যই প্রয়োজন। অক্সিজোমের অবস্থান হলো মাইটোকন্ড্রিয়াতে এবং এর কাজ এটিপি তৈরি করা। এটি একটি মাইটোকন্ড্রিয়ার চিত্র। মাইটোকন্ড্রিয়ার ছবিতে দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টির গায়ে যে অংশগুলো আছে সেটাকে বলা হয় অক্সিজোম। এটাকে এটিপি সিনথেজও বলা হয়। এর কাজ হচ্ছে এটিপি সিনথেসিস করা। কিন্তু প্রোটিন সংশ্লেষণের টিআরএনএ, অ্যামাইনো অ্যাসিড, এমআরএনএ এগুলি সবই প্রয়োজন। 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দ্বারা সর্বপ্রথম ধ্বংস হয়? উত্তর অপশন ডি টি লিম্ফোসাইট।
টি লিম্ফোসাইটের কতগুলি ভাগ আছে, তার মধ্যে হেল্পার টি লিম্ফোসাইটকে এরা আক্রমণ করে। 55 নম্বর প্রশ্ন, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হলো অবশ্যই এটি পতঙ্গকে আকর্ষণ করার জন্য রঙিন হবে। একটি পতঙ্গ পরাগী ফুলের ছবি। প্রজাপতি দ্বারা যখন ফুলের পরাগায়ন হয় তখন সেই পদ্ধতিকে বলা হয় সাইকোফিলি। 56 নম্বর প্রশ্ন, এবার থেকে কিন্তু যে প্রশ্নগুলো আসছে বাকি প্রশ্নগুলোর এক বা একাধিক উত্তর হতে পারে। 4টি অপশানের মধ্যে যে কোনো দুটো বা তিনটেও ঠিক হতে পারে। নিম্নলিখিত অণুজীবগুলির মধ্যে কোনগুলি, একটি বলেনি কিন্তু, কোনগুলি জৈব সার হিসেবে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশন এ অ্যানাবিনা এবং অপশন সি অ্যাজোটোব্যাক্টার, কারণ এরা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। 58 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগগুলি যৌনভাবে বাহিত হয়? অপশন এ গনোরিয়া এবং অপশন সি এইডস। এটি একটি গনোরিয়া আক্রান্ত রোগীর হাতের ছবি। 59 নম্বর প্রশ্ন, ফ্রেম শিফট মিউটেশন যে কারণে ঘটে? উত্তর অপশন সি বিযুক্তি এবং অপশন ডি সংযুক্তি। ফ্রেম শিফট মিউটেশন কাকে বলা হয়? ফ্রেম শিফট মিউটেশন হচ্ছে এমআরএনএতে অবস্থিত যে কোডনগুলো, সেই কোডনগুলো তিনটি করে একটা 3টি কোডন পরপর সন্নিহিত 3টি কোডন মিলে একটা অ্যামাইনো অ্যাসিডকে সংকেত করে। কিন্তু কোনো কারণে যদি এটি কোডন থেকে বিচ্যুত হয়ে যায় বা বিযুক্ত হয়ে যায়, বা কোনো কারণে যদি কোডনের মধ্যে কোনো একটি বেস সংযুক্ত হয়, তাহলে কিন্তু পুরো রিডিং ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। কোনো একটা কোডন এখান থেকে বের হয়ে গেলে আমরা 3টে কোডন নেব, তাহলে জি এ বার হয়ে গেছে, জি জি জি, এটি মিলে একটি কোডন হবে, ফলে অ্যামাইনো অ্যাসিডটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে কোথাও যদি কোডন ইনসার্ট হয়, তাহলে আমরা নতুন যে বেসটা ইনসার্ট হলো সেটাকে নিয়ে 3টি ফ্রেম করব, তাতেও অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে যেতে পারে। একে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। 60 নম্বর প্রশ্ন, রেড ডেটা বুক যা বর্ণনা করে? দুর্বল প্রজাতি বর্ণনা করে না, ডি অপশন ডি বিরল প্রজাতি এবং অপশন বি বিপন্ন প্রজাতি।